এরা নেবেন যে মোটিভেশন স্পিকার থেকে দিবে সামনে, তখন আমাদেরকে দেখার জন্য আমার লাইন ধরে থাকবে। স্যার আরেকটু জুম করে দিলে ভালো হয়েছে। করতে যাচ্ছি না, ঠিক আছে? এর চেয়ে বেশি সম্ভাবনা। এটাকে কি জুম করা যায়? আচ্ছা দেখেন, প্রথমে কি আমাদের এটা তো আপনার আরএস বাংলাদেশের লোক আইস আপনাদের এখানে সিএস তো অ্যাড করছেন, এখানে সিএস অ্যাড করছেন না? হ্যাঁ সিএস অ্যাড করছি স্যার। নামটা তো এখানে দিলে বুঝাইতে সহজ হবে। আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি একটু আলাদা করলাম। আচ্ছা এইটা হচ্ছে এভিডেন্স। প্রথমে কি আছে? টেবিল অফ কন্টেন্ট। তার আগে তো ব্যক্তিগত পরিচয়, এগুলো ছবি দিতেই হবে, এটা বাধ্যতামূলক কোনো কিছু না, ছবি না দিলেও কাজ হবে, আর ছবি দিলেই হয়তো একটু স্মার্ট দেখা যায়। তাহলে এখানে একটু দেওয়া আছে, এগুলো করতে কোনো সমস্যা নেই। আমাদের টোটাল এভিডেন্স হচ্ছে 22টা, সবাই দেখতে পাচ্ছেন? টোটাল এভিডেন্স কয়টা? 22টা। এখন আমরা ধাপে ধাপে দেখি, এখানে কন্টেন্ট করার দরকার নেই। এরপরে হচ্ছে প্রথম এভিডেন্সকে আমি যে কোনো কিছু করবো আমার তাকে আগে সেফটি নিশ্চিত করতে হবে, তাই না? এটা হচ্ছে আমার হ্যাজার্ড ইন্সপেকশন। কি এটা? হ্যাজার্ড ইন্সপেকশন। হ্যাজার্ড মানে বিপদ, ঝুঁকি, ওই ঝুঁকির কারণ, তাই না? তারপরে এখানে আমরা দিলাম হচ্ছে রিস্ক লেভেল 3টা, হাই, মিডিয়াম, লো। হাই লেভেলে কি হলে হয়? সে মারাও যেতে পারে, তাই না? সর্বোচ্চ। মিডিয়াম হচ্ছে স্যার হসপিটালে যেতে পারে, হসপিটালে যাবে। আর লো? লো হচ্ছে চালাই মানে সমস্যা না, হ্যাঁ ওই যেটা হজম খেয়েছে রক্ত বের হয় না। আচ্ছা এরপর এখন দেখেন আমি যে এই যে হ্যাজার্ড ইন্সপেকশনটা করবো, কিসের হ্যাজার্ড ইন্সপেকশন করবো? আমার এই ফ্লোরটা একটু দেখেন তো কী কী আছে, এখানে দেখা দিতে পারবো। তাহলে এখন এখানে যেগুলো অপশন আছে আমরা এগুলোই চিন্তা করবো। এখানে দেখেন ডাস্ট অ্যান্ড রাবিশ, তুমি এখানে দিচ্ছে এটা একটা রিস্ক আছে, রিস্ক লেভেলটা কি? লো। হাই হলে কি আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো না? তাহলে এখানে বলছে সাম প্লেসেস আর কভার্ড বাই ডাস্ট, দ্যাটস ওয়াই ইট মে উইল ফিজিক্যালি হ্যাজার্ড। আচ্ছা আপনি এই ডাস্টের কারণে হয়তো পড়ে যেতে পারেন, পিছলে যেতে পারেন, আপনার শারীরিক ক্ষতি হতে পারে, সেটা কি? তার রেসপন্সিবল এটাকে আপনার নিচে নিতে হবে। হ্যাঁ এইভাবে রেসপন্সিবল পার্সন এখানে ওয়াশ করে নেবেন, যাকে দেবেন সেই, আর ম্যানেজার দিলেন। হ্যাঁ এটা দিলেন। এই আইয়া দিলে আপনার এখানকার প্রিন্সিপালের নাম কি? রুকসানা দেব। স্যার অস্কোডিনোটা দিলেন, অস্কোডিনোটার জন্য জাহিদ হোসেন দিতে পারেন। এখানে জাহিদ হোসেন, রুকসানা দেব। আর অস্কোডিনোটা কাকে দেব? জাহিদ হোসেন। জাহিদ হোসেন। আমি কি টেইলার? ঠিক আছে, ডেটা ইন্সপেকশন আপনি ওই দিন কোঅর্ডিনেটর হচ্ছে জাহিদ হাসান। এটা কি এই নামটা ফিক্স করে দেব? প্রিন্সিপাল। হ্যাঁ এই নাম্বারটা এখানে নাম্বার ফিক্স করে দিন সবাই। আগে দিনে দিয়ে দিতে কাগজে লিখা। না আগে দিন সেটা চেক করতে পারবো না, ওই দিন দিলেও সমস্যা নেই। আমাদের কাছে প্রিন্ট করে লাং রাখো না, এইগুলো ফিল আপ করে তারপর প্রিন্ট করবো। ড্রাফট করে প্রিন্ট করতে হবে, কোনো কিছুই বানাতে যাবে না। স্যার এখানে একটা প্রশ্ন, স্যার এই তারিখটা হাতে লিখে মানে সরি কম্পিউটার টাইপিং মেশিনগুলো ঠিক মতো সাজানো আছে কিনা, যে সেফটি গার্ড ইন প্লেস, এখানে রিক্স আছে মেশিনগুলোতে সেফটি গার্ড করানো। মানে সে বলছে দেয়ার ইজ নো সেফটি গার্ড ইন ওয়ার্ক প্লেস, টেক ইনিশিয়েটিভ। সেফটি গার্ড নয়, তাহলে এটার জন্য কি একটা ইনিশিয়েটিভ নিতে হবে। আচ্ছা এজ রেসপন্সিবল পারসন এগুলোই দিয়ে দেবেন, এই দুজনকেই বসাই দেবেন। এরপরে হচ্ছে ফায়ার,
আগুন ধরতে পারে না, তাহলে আগুনের ব্যাপারে যে সেফটিগুলো দরকার এখানে এগুলো আছে কিনা, যে এডিকুয়েট ডিরেকশন নোটিস ফর ফায়ার এক্সিট, মানে হঠাৎ করে আগুন ধরলে হ্যাঁ বলুন স্যার ওই সাইনবোর্ডটা দেওয়া না এক্সিট কোন দিকে, মানে ইমার্জেন্সি এক্সিট, এগুলো ইন্ডিকেট করে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনার ইয়াতে না থাকলেও আপনি এটা বুঝেন, কারণ এগুলোকে রিটেন এখন আসে, রিটেন কোশ্চেন কিন্তু আসে, ওরাল এবং রিটেন কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসে। আচ্ছা, এটা গেল। তো এখানে উনি দিয়েছে কি এক্সটিংগুইশার্স ইন প্লেস রিসেন্টলি সার্ভিস অ্যান্ড ক্লিয়ারলি মার্কড ফর টাইম অফ ফায়ার লো নিড টু রিফিল, মানে ওগুলো এক্সটিংগুইশারগুলো খালি ছিল, ওইটাকে রিফিল করে দিতে হবে। এটা চাইছে, তো রেসপন্সিবল পার্সন দিলাম। এইভাবে করে এই যে স্টোরেজের এরিয়া, কারণ আপনি যেখানে স্টোর করবেন সেখানেও তো ভালো জায়গা রাখতে হবে। আপনি একটা মেশিনের পর একটা মেশিন উঠাই দিয়েছেন, হঠাৎ করে এটা কী হয়েছে, বড়ো সমস্যা তৈরি করছে। বা সিলিন্ডারগুলো জায়গা মতো রাখেন নাই, তারপরে ওখানে গ্যাস সিলিন্ডার থাকতে পারে বা অন্যান্য অনেক দাহ্য কোনো কিছু থাকতে পারে। তারপরে এটা কী বলছে, স্টোরেজ এরিয়া তার রাবিশ ছিল, ওটা পরিষ্কার না থাকলেও ঝামেলা হতে পারে না, হতে পারে। তারপরে ইলেকট্রিক্যাল স্টাফ অ্যামিনিটিস, তারপর ফার্স্ট এইড, রাবিশ, এগুলো আপনাদের মতো করে একটু একটু দিয়ে দেবেন। ক্লিয়ার? এটা এই এভিডেন্সটা হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশনের। মিডিয়াম যদি হয় তখন কি অ্যাসেসমেন্ট চালাতে পারবেন, কিন্তু এটাকে সমাধান করে তারপর চালাতে হবে। মিডিয়াম হইলেও আপনি তো হাই মানে তো সে মারা যাবে, মানে মারা যাওয়ার মতো একটা অবস্থা, আইসিইউ তো থাকবে, সিসিইউ তো থাকবে, কিন্তু মিডিয়াম হইলেও তো সে হাসপাতালে যাইতে হচ্ছে, তখন তার সে অ্যাসেসমেন্ট দিতে পারবে। মিডিয়াম হ্যাজার্ড কী হতে পারে, আপনি হচ্ছে হ্যাঁ এটা হতে পারে, অথবা আপনি এখানে একটা ছোটোখাটো ইঞ্জিনিয়ার আছে, ফ্যান খুলে পড়ে গেছে। হ্যাঁ। তারপরে দেখেন আমার হচ্ছে হাউস কিপিং। হাউস মানে কি, বাড়ি, বাসা, আর ওইটাকে হাউস কিপিং করা মানে বাসাটাকে সাজানো গোছানো রাখা, যাতে কোনো ভিজিটার যদি আসতে পারে বা কেউ আপনার গেস্ট তো আসতে পারে, এসে যেন সে আপনাকে একটা ওয়ান্ডারফুল সিচুয়েশন আপনাকে যেন পাওয়া যায় পরিবেশটা, এটা হাউস কিপিং। এটা কিন্তু আমরা পড়াইছিলাম হাউস কিপিং। ঠিক আছে, তো এখানে বলছে লেআউট, মানে এখন আপনার এটা বিশাল বিল্ডিং, বিশাল জায়গা, রুমগুলো করে রাখছেন ছোটো ছোটো। ঠিক আছে, যেমন ইয়াতে আমরা ইয়ে করতে গেছিলাম, আমাদের ওটা 1680 স্কোয়ার ফিট, তো একটা ইয়ার জন্য 1680 স্কোয়ার ফিট কিন্তু কম না, কিন্তু আমাদের রুমগুলো হয়েছে ছোটো ছোটো, তো আমার ওখানে কোনো ট্রেনিং নিতে পারবো না, তো ওটা হাউস কিপিং হলো। তার মানে লেআউটের জায়গাটা আমাকে কী করতে হবে, ভালোভাবে ইনশিওর করতে হবে, এটা হচ্ছে হাউস কিপিং। এই পলাশ স্যার বুঝতেছেন? তাহলে লেআউটটা আমরা ঠিক রাখবো। এখানে বলছে এডিকুয়েট স্টোরেজ এরিয়া প্রোভাইডেড, মানে তাকে কী করতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ এরিয়াটা নাই, ওইটা বাড়াইতে হবে, নিড টু প্রোভাইড স্টোরেজ এরিয়া। সে বলছে যে আপনি এই ভাষাটা আপনি অন্যভাবেও বলতে পারেন, আপনি আপনার মতো করে পারেন। এটার মানে কি, আপনার এখানে পর্যাপ্ত স্টোরেজ এরিয়া নাই, তার মানে স্টোরেজ এরিয়াটাকে আমাকে কী করতে হবে, আরও সমৃদ্ধ করতে হবে, আরও বাড়াইতে হবে, এটাকে আরও মডিফাই করতে হবে। তারপরে এনভায়রনমেন্ট, এখানে হচ্ছে রিসাইক্লিং, পোস্ট চার্জ ইনফরমেশন ডিসপ্লে। ঠিক আছে, অ্যাকশনটা কি স্যার, মানে অ্যাসেসর কি অ্যাকশন নিল সেটা স্যার, এই অ্যাকশনটা কে নেবে? কর্তৃপক্ষ নেবে, অ্যাসেসর নিল, ট্রেনার নেবে, প্রতিষ্ঠান নিতে হবে। আপনি সাজেস্ট করতেছেন, হ্যাঁ এই অ্যাকশনটা হচ্ছে আপনি সাজেস্ট করতেছেন, যেটা অ্যাকশন কী হলো, এবং এটা টার্গেট কমপ্লিশন ডেটও তারা দিবে, এবং এটা কতদিনের মধ্যে হইতে হবে, অবশ্যই ট্রেনিং শুরু করার আগে, তাই না? আমি কি হ্যাজার্ড মুক্ত করবো, হ্যাজার্ড ফ্রি করবো কখন, ট্রেনিং শুরু করার পর, আগে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ওই ডেটটা ওইভাবে বসবে। তবে জেনারেল ফেসিলিটিস, তার মানে এগুলো আপনারা দেখে দেখে আপনাদের মতো করে নেবেন। নট অ্যাপ্লিকেবল, না এইটা কোনো বিষয় থাকে না, যে ধরেন যে এইটা আপনার ট্রেডের জন্য দরকার নাই, তাহলে এটা আপনার নট অ্যাপ্লিকেবল, এরকম। ইয়েস নো, মানে এগুলো কিন্তু এক একটা মানে কারেক্টলি স্টোর, মানে ঠিকভাবে সঠিকভাবে স্টোর করা হয়েছে। ইয়েস, আর আমরা যদি নো দিই সেক্ষেত্রে আপনার অ্যাকশন নিতে হবে। নো মানে কি, এটা একটা হ্যাজার্ড, তাহলে আপনার অ্যাকশনে যেতে হবে না, অবশ্যই
তাহলে আপনি ঠিক তাহলে করবেন স্যার আমার নৌতে একটা হবে না, কিছু দিতে হবে। আপনি যে পারেন এটা আপনার দেখাতে হবে। জ্ঞান যায়। দুইটাই মিলে রাখতে হবে। হুম। তাহলে সহজগুলো নো দেখাতে হবে। আর ক্রিটিক্যাল ঠিক আছে, স্যার, মানে আপনারা এখানে কোনো ক্রিটিক্যাল ইয়েতে যাবেন না, দরকার নাই তো। স্যার, আচ্ছা। হাত বাড়ায় দুইটার যে মিলানো কি comment করবে? ছিল সেটা কি স্যার পজিটিভ হইতে হবে তাই তো স্যার? কমেন্ট কোনটা? নিচে যে কমেন্টটা কমেন্টটা এরকম হতে হবে যে তারটা গুড, কিছু সমস্যা ছিল যেগুলো সমাধান হয়ে যাবে। তার মানে ওভারঅল আমরা কি এটা উপযুক্ত। অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কি? স্যার হ্যাঁ, আমাদের কি- এটা তো Training হসপিটালটা তো ট্রেনিং এর জন্য স্যার, করবে। আমাদের কি দ্বিতীয় কলাম আমার থেকে এই কোনো প্রশ্ন evidence হতে গুলো পারে? স্যার জমা দিন। দ্বিতীয় কলাম থেকে কোনো প্রশ্ন হতে পারে? এটা- দ্বিতীয় কলাম এটা থেকে হ্যাঁ এগুলো থেকে যে হ্যাঁ, বই থেকে পাইছেন এটা তো ফরম্যাট দেওয়া আছে। আমরা এটা বলবো যে এগুলো আমরা নিজে করছি। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি কোন কোন কলাম থেকে সাধারণত হয়েছে ওই যে আপনাকে বলবে হাউসকিপিং কি, কেন করা হয়। আচ্ছা এভাবে কোশ্চেন করবে আর কি। হ্যাঁ, বা এবার কি মানে সে বারবার আপনাকে যাচাই করতেছে কি যে আপনি এভিডেন্সটা নিজে করছেন কি। নকল কোশ্চেন এটা আপনাকে অনেকভাবে যাচাই করবে। এটা এরপর আসেন অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট। অ্যাসেসমেন্ট রিসোর্স কোনগুলো, মানে অ্যাসেসমেন্টটা অনুষ্ঠিত করতে হলে আপনার কোন কোন জিনিসগুলো আপনার প্রয়োজন। এগুলো আপনার অ্যাসেসর লাগবে। আপনার এখানে যেহেতু 12 জন, আমার এখানে 12 জনের হিসাব না, 12 জন বা 10 জন হলে কি একজন অ্যাসেসর, তারপর অবজারভার একজন আসবে, ওই জানে যে রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধি যে স্যার। আপনাদের এগুলোতে কোনো প্রকার চেঞ্জ করার দরকার নেই। টেকনিশিয়ান একটা থাকবে। টেকনিশিয়ান কেন? আপনার ওয়ার্কশপে কোনো সমস্যা হতে পারে, সাপোর্ট স্টাফ হিসাবে। তারপর হচ্ছে আপনারা কি ফ্যানও বন্ধ করে দেবেন? না স্যার, ভেনু ফর অ্যাসেসমেন্ট। একটা অ্যাসেসমেন্টের জন্য কয়টা ভেনু লাগবে? একটা একটা একটা। তার পিপি আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করবে এটা। আপনার তো আরও আরও মনে হয় আছে নাকি? অবজারভারের নাম লেখা লাগবে। যেমন এই যে সেফটি শু, সেফটি শুকে আপনি 10 পিস নিলে হবে? জোড়া পেয়ার্স 10 পিস নিলে তো স্যার হ্যাঁ, অবজারভারের নাম দেওয়া লাগবে। অবজারভারের নাম দরকার নেই। এখানে লেখা আছে কন্ট্যাক্ট আইএসসি ফর নেম। হ্যাঁ, স্যার এখানে তো আমি হচ্ছে শুধু আমার ব্যক্তিগত এভিডেন্স জমা দিই। সবার জন্য কয়টা পিপি লাগবে, কয়টা সেফটি লাগবে বলছিলাম, একটু সব 10টা লিখে নাকি একটা লিখে? হ্যাঁ। আমার এভিডেন্সে তো মানে 10 জনের না, আমি তো শুধু আমার জন্য দিই। ম্যাম 10 জনের না। এখানে কি 10 জনেরটা দিব? আপনি তো এখানে ওই আমরা Training কিছুক্ষণ পরে center। দেখবো, আমরা কিন্তু দেখবো যে আমাদের কিন্তু কতজন ট্রেনের জন্য আপনি করতেছেন। স্যার যখন আপনি যতজনের জন্য করবেন ততগুলো দেবেন। উনি 10 জনের জন্য করছে, 10 পেয়ার দিচ্ছে। তবে স্যার এক দিয়ে কি করা যাবে? এক দিয়ে করা এক মানে দিয়ে তো যায় না, training। কারণ কি আমরা 10 জন ছাড়া কোরাম হয় না। ঠিক আছে, মানে এনএসডিএতে মিনিমাম 10 জনের রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে ম্যাটেরিয়ালস কি লাগবে এগুলো আপনারা আপনাদের মতো করে দেবেন। যেখানে পেয়ার সেখানে পেয়ার, যেখানে পিস সেখানে পিস। স্যার এখানে যেটা দরকার না ওটা কি উঠাই দেবেন না থাকবে? যেটা দরকার এটা উঠাই দেবেন। আর দরকার হলে আরও যদি রো দরকার হয় আপনি রো বাড়াবেন, বুঝছেন। এরপর হচ্ছে রিলিভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। মানে আপনি তো পুরোটা নিয়েই আপনি করতে পারবেন না, এটা এভিডেন্স করার জন্য আমরা জাস্ট একটা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে করবো। কয়টা? একটা। এই ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে আপনার সারাদিনের কাজ। পুরো evidence-টাই? 3 নম্বরে একটা বলুন। 3 নম্বরে এখানে আছে ইউনিট অফ কম্পিটেন্সি টু বি অ্যাসেট ইনভেস্টর সকেট। এখানে আমাদের যে তুলে দেওয়া আছে তুলে দেওয়া তখন আপনি যতগুলো দরকার ততগুলো দেবেন। এখন ম্যাটেরিয়ালস হ্যাঁ Materials এর যে কটা- এটা একদম আপনার মতো করে সাজাবেন। এখানে সেফটির ক্ষেত্রে এখন আমি মনে করছি একটা সকেট লাগাইতে হেলমেট দরকার নেই, আর আপনি মনে করছেন হেলমেট দরকার আছে। আপনার তো টোটাল ওয়ার্ক করতে হলে হেলমেট দরকার আছে। একটা সকেট টোটাল ওয়ার্ক করতে গেলে তো স্যার হ্যাঁ, না হলে দেবেন না। না এখন স্যার এটা মিল করে কি না আপনি যা মনে করতেছেন তাই, না আমি যা মনে করতেছি তাই? আপনি যা মনে করতেছেন আপনি জানেন, এটা তো আমার না, এই কাজটা আপনার। আপনি যদি বলেন যে না ওইটার জন্য এই পিপিইটা দরকার আছে সেশন কোডটা দিয়ে দিলে এবং এটার জন্য আপনি কি করবেন, যে আপনি আরও চাইতে পারেন যে আপনার এই ইউনিট অফ কম্পিটেন্সি চাইতে পারেন, যে ইউনিটে নিয়ে আপনি কাজ করতেছেন ওই ইউনিটে এই যে পিপি আছে না, এই পিপি দেখেন আগে, হ্যাঁ আমারটা আগে শুনুন। এই যে আমি ইউনিটটা এখানে নিছি, তাহলে এখানে আমার কি এলিমেন্টসের মধ্যে আমার পিপি আছে না পিসিতে, তাহলে এই সব ভেরিয়েবলে যাই, পিপি হিসেবে সেফটি হেলমেট আছে, সেফটি বেল্ট আছে, এগুলো আছে, তাহলে ওনার উচিত সবগুলোই নিয়ে আসে। এখানে সব ভেরিয়েবল যেগুলো থাকবে সব মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ,
এটা আমার সিএস, ঠিক আছে। আমার হচ্ছে কি এই সবগুলো সেফটি ওখানে ইনভলভ করা, কারণ আমি যে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতেছি এটা কার সাথে রিলেটেড? সিএস এর সাথে। কার সাথে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটাকে বলে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে আমার এটা তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করা যায়, তাহলে আমি ওইভাবে এটা নেব। তাহলে আমি একটা ইউনিট নিজের মতো করে সিলেক্ট করছি, এই ইউনিটটাকে নিয়ে আসছি, এখন এই ইউনিটটাকে বেস করে আমার ফুল এভিডেন্সটা তৈরি করছি, ঠিক আছে? এখন আমরা যাই অবশ্যই উনি আরএসসি নিয়েছে, অকুপেশন ইউনিট অফ কম্পিটেন্সি, হ্যাঁ ক্যাটাগরি অফ কম্পিটেন্সি। এখান থেকে ক্যাটাগরি অফ কম্পিটেন্সি কয়টা? তিনটা। একটা হচ্ছে জেনেরিক, সেক্টর স্পেসিফিক, আর একটা অকুপেশন। তো এগুলো অকুপেশন স্পেসিফিক, হ্যাঁ, যেহেতু আপনার প্রজেক্ট বেস অ্যাসেসমেন্টটা। আচ্ছা, এটা গেল। তাহলে উনি একটা ইউনিট চুজ করছে, তাই না? কারণ এই ইউনিটটার উপরে সে কাজ করবে। তাহলে আমরা এখন একটু এটা পার করে যাই, আমরা ওইটার জন্য আলাদাভাবে নিচ্ছি। চাচ্ছিলাম যে প্ল্যানটা নিয়ে এসে একটা ফিল আপ করে দিচ্ছি, এটা তো আর ওনাকে আমি ইয়ে করতেছি। আপনি কি এটা এভিডেন্স গাইড থেকে নিয়ে আসছেন এই নলেজগুলো? আমি ওই যে লাস্টের ওইটা এভিডেন্স গাইড থেকে নিয়ে আসছি, বাট কিছু জিনিস আমি একজাক্টলি ওখান থেকে মিলাতে পারি না দেখে আমি আবার মডিফাই করে দিচ্ছি, বাট মূল থিমটা সেম রাখছি। বাট একজাক্টলি এভিডেন্স গাইড থেকে এখানে আমরা দুইভাবে করতে পারি। আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে দিই, হ্যাঁ, এটাকে আমি বাদ দিলাম। আপনার কাছে আছে? আচ্ছা আচ্ছা, আমি এগুলো তো সব বুলেট করে দিচ্ছি। আমি একটা আপনাদেরকে ওখান থেকে এনে দেখা দিই। আপনারা দুইটাভাবে করতে পারেন। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে আমি এটা আমার এই ইউনিট অফ কম্পিটেন্স আমি কপি করে আনলাম আপনাদের সামনে। আচ্ছা, এখন আমি এখানে টাস্ক অ্যানালাইসিসে আমার কয়টা জরুরি জিনিস থাকে? নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, ঠিক আছে? তাহলে নলেজে আমার কোনগুলো লাগবে? তার মানে আমার এই ইউনিটটাকে কভার করতে হলে আমার কী কী নলেজ রাখতে হবে? কারণ এখানে ইউনিট অফ কম্পিটেন্সির আন্ডারে অনেকগুলো এলিমেন্টস থাকে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। আর ওই এলিমেন্টসটাকে কভার করতে হলে আমার কী নলেজ লাগবে, কী স্কিলস লাগবে, কী অ্যাটিটিউড লাগবে, আমরা এইটা এখন এখানে ফাইন্ড আউট করবো। কারণ এটা ফাইন্ড আউট করার সময় আমরা দুইটা উপায়ে কাজ করতে পারি। একটা হচ্ছে আমি এই সিএস থেকে আমি যে এভিডেন্স গাইডে যাই, এই যে আন্ডারলাইন নলেজ এখানে দেওয়া আছে, আপনি এইগুলোকে নিয়ে আসবেন। আর এটা কি সবগুলো আপনি নিয়ে আসবেন? না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে দেখেন আপনার এটা কার টিউব, এলিমেন্টস নাম্বার কত? 2। তাহলে এটার আন্ডার 2.1, 2.2, 2.3, এটা হচ্ছে এলিমেন্টস 1, তার মানে এটা আন্ডার 1.1, 1.2, 1.3। এখন দেখেন আপনার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইখানে আপনার 1.9, মানে 1 নম্বর এলিমেন্টসের উপরে কোনো নলেজ এখানে দেওয়াই না। তখন আপনি কী করবেন? ওইটা আপনার ওখানে বানাই দিতে হবে। এখন দেখেন আপনি এখান থেকে এটা তাহলে 2.1 টু 2.5 সবই 2.1। এখানে হয়তো কোনো কিছু মিস্টেক আছে। এখানে তো 2.1 মতো বুঝেছে, 2 নম্বরে যেটা আছে ওইটার 1। হ্যাঁ, এটা তো ইমপ্লিমেন্টেশন, মানে ওই এলিমেন্টসের সকল ইমপ্লিমেন্টেশন করবে না স্যার এখানে। হ্যাঁ, তাহলে সবগুলো এলিমেন্ট হচ্ছে কমপ্লিট করার জন্য এখানে এই আলাদা নলেজ লাগবে। জি রাইট। এখন আমরা যেটা করবো এখান থেকে, যে আপনি এখানে যে এলিমেন্টসটা নিয়েছেন, এখানে এলিমেন্টস কি কাট টিউব, কাট টিউবের আন্ডারে এখানে কোন নলেজগুলো পড়ে দেখেন তো। এই যে টিউব কাটিং, এই যে টিউব কাটিং, তাই না? এই কয়েকটা আমরা এখানে নিয়ে আসবো। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি এইটা করলে বেশি ভালো হয়, সেটা হলো যে এখানে কাট টিউব না, আমি যেখানে বোল্ড করাটা এটা এখানে নিয়ে আসবো। মানে এটা সম্পর্কে আমাকে জানতে হবে নলেজ, তাই না? আমি বোল্ড করাটা এখানে আমি আনলাম, এই যে নলেজ আনলাম, এটা হচ্ছে আমার বুলেট পয়েন্ট। সরি, এই টিপস তো আমার ওখানে বোল্ড করা ছিল। বলেন তো এটা বোল্ড করা কেন? এটা হচ্ছে
হচ্ছে রেঞ্জ অফ ভ্যারিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবল জিনিসটা কি? এটা ভ্যারি করতে পারে প্রয়োজন অনুযায়ী। মানে টিউব কি বলতে কি শুধু একটা টিউবে বোঝায়? এটা অনেক রকমের। টিউব কিন্তু বিশাল একটা ব্যাপার না। টিউব প্লাম্বিং ইউজ হয়, টিউব ইলেকট্রিক্যাল ইউজ হয়, টিউব আরএসএতে ইউজ হয়, সিভিলে ইউজ হয়, তবে এমনকি সুইং মেশিনেও তো মনে হয় কিছু টিউব ইউজ হয়, তাই না? কারণ আপনার ডিপার্টমেন্টের জন্য, আপনার অকুপেশনের জন্য আপনার এই যে টিউব ব্যবহার করেন তার একটা রেঞ্জ থাকবে না? জি। এইটা হচ্ছে রেঞ্জ আপনার, মানে ভিন্নতার সীমা। টিউবটাতে ভিন্ন ভিন্ন অনেক পিপি মানে অনেক কিছু বোঝায় না, আপনার জন্য কোন পিপিগুলো লাগবে এইটা, এই রেঞ্জটা হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এই যে টিউব রেঞ্জ অফ ভেরিয়েবল আমি গেলাম, দেখেন এটা কোনটা কাট টিউব। এই যে টিউব, তাহলে আমি এই টিউবের পরে আমি এই তিনটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এখানে এটা নিয়ে আসলাম, এখানে আমি কেটে দিই। মানে আমরা এটাকে এইভাবে করবো যেন এটা আন্ডারে বোঝা যায়। ঠিক আছে, এটাকে আমরা সাবগুলো দিয়ে দিতে পারি, তাহলে অন্য একটা কিছু দিতে পারি। জায়গাটা ইনল্যান্ডটা আপনি আপনার মনে করে নেবেন, এভাবে দিলে হবে না? ঠিক আছে, এটা এইভাবে করে আপনি প্রত্যেকটাই নিয়ে আসবেন। জরুরি স্যার, বুঝছেন? এলিমেন্ট আছে হ্যাঁ, এখন দেখেন এইটাতে তো কিছু নাই। টিউবস আর কাটিং ইউজিং বাই অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথড অ্যান্ড টুলস। এখানে আপনার কোনো বোল্ড করা নাই। অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মানে কি? সঠিক পদ্ধতিতে আপনি কাটবেন। তাহলে এখন সঠিক পদ্ধতিটা কি এটা আপনাকে জানতে হবে না? তার মানে এখানে বোল্ট নাই মানে এখানে যে নলেজ নাই তা তো না, তাই না? তাহলে আমি এখান থেকে কীভাবে নিয়ে যাব? এই যে অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথড। এটা কি সিএসএ পাইছেন? এটা তো সিএস নাই, এই যে এটা ওটা তো আরএসএস সিএস। হ্যাঁ, এই যে সিএস, আমাদের তাই খুঁজতেছি পাচ্ছি। ঠিক আছে, মানে কাটেও আমি এটাকে এখান থেকে নিয়ে এসে এখানে বসালাম। তাহলে এখানে এটা আমার, এখানে তার আমার সাব বুলেট নাই, তাহলে আমি এটা শুধু বুলেট পয়েন্ট করে রাখলাম। ঠিক আছে, এইভাবে করে আমরা প্রত্যেকটা করবো। এরপরটা কি আছে দেখেন, এরপরটা তো নাই, তাহলে এখানে কি হতে পারে? কাটিং টু রিমুভ বার্স না, আমরা যদি এখানে দেখি টিমস আর রিমড একটা অপারেশন, এটা আরএসএস। ঠিক আছে, আপনি আপনারটা ভালো বুঝবেন। তাহলে রিমিং সম্পর্কে আপনাকে জানতে হবে। তবে আপনার কী করতে হবে, এই যে এখানে তো বুলেট আছে, এই ফয়েল ম্যাটেরিয়াল আপনি বুলেট করলেন, তবে এটা সাব বুলেটে এই যে এখান থেকে আপনি নিয়ে আসবেন, এই যে ফয়েল ম্যাটেরিয়ালস, এই যে এগুলো নিয়ে আসবেন। এবার ক্লিয়ার স্যার? একটু না, ভালো করে বলুন। কারো সমস্যা আছে? নলেজ স্যার যেটা হচ্ছে বুলেট করা নাই সেটা আমরা কতটুকু অংশ নেব সেটা আপনি আপনার মতো করে নেবেন। যে এই যেমন আমরা এখান থেকে নিলাম কোনটা, যে টিউবস আর কাট ইউজিং বাই অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথড অ্যান্ড টুল। তার মানে কি আমি জানলাম যে আমার অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথডটা আমার জানতে হবে, এটা আমার জানতে হবে, দ্যাট নলেজ। এটা আমার দরকার আছে। যখন আমি এটা জানবো তাহলে আমি টিউব ব্যবহার করবো না কী ব্যবহার করবো এটা তো আমি জানি। এটা ক্লিয়ার? এইভাবে করে প্রত্যেকটা থেকে আপনি নলেজগুলো বের করে নিয়ে আসবেন। নিয়ে আসলেন, এই জন্য এইভাবে নিয়ে আসছে, এনে এই নলেজগুলো শেষ হবে। এখন আসেন স্কিলস, আর আমি ওখান থেকে স্কিলস বের করবো। এরকম একটা প্রশ্ন আপনাদের আসবে, পিসি দেওয়া থাকবে, আমরা কাটটিপ থেকে করতেছি না, পিসি দেওয়া থাকবে, কী দেওয়া থাকবে বলেন? পিসি দেওয়া থাকবে, আপনাকে বলবে এটা আপনি স্কিলসে কনভার্ট করেন। তাহলে ধরেন এটা আমার একটা পিসি ছিল, টিউবস আর মেজার্ড অ্যান্ড, আমি বলেন তো এইটা কেন নিচ্ছি, এইটা কেন নিলাম না বলেন? মানে আমি এইটা কেন নিচ্ছি, ওখানে এইটা কেন নিয়ে নিই? 2/1 ওখানে বুলেট করবে, কারণ আমি তো কাট টিউব নিয়েই কাজ করতেছি, এটা তো আমি কাজ করতেছি না, আমি এটা নিয়ে কাজ করতেছি। যে এলিমেন্ট নিব ওই
ওই এলিমেন্টে। তাহলে এটা আমি পারফরমেন্স ক্রাইটেরিয়া আনলাম আর আমি এইটাকে নিয়ে আসলাম। এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব, যে কোনো একটা পিসি দিয়ে দিবে, বলবে যে এটা থেকে স্কিল বের করো। আর আমি এখানে কীভাবে স্কিল বের করবো দেখো, বলছে টিউবস আর মেজার স্কিলস কম্পিটেন্সি বা লার্নিং আউটকাম বলো। লার্নিং আউটকামের কম্পোনেন্ট কটা বলো? 3টা। কী কী? স্ট্যান্ডার্ড, তাই না? পিএসসি পারফরমেন্স বলেন, সবাই বলেন পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা তাহলে পারফরমেন্স যে আমি করবো, আবার লার্নিং আউটকামের ক্রাইটেরিয়াও কয়টা? 3টা। এটা শুরু হবে অ্যাকশন ভার্ব দিয়ে, সে কাজটা করতে পারবে, তাহলে সে অ্যাকশন করলো না, সেইটা করে, এটা অ্যাকশন। তাহলে আমার এখানে কী করতে হবে? টিউবস আর মেজার্ড অ্যান্ড মার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ স্পেসিফিকেশন। যে সে কী করবে, টিউবটাকে মানে মেজার করবে কিসের অনুসারে? স্পেসিফিকেশন অনুযায়ী, তাই না? এখন আমি কী করব, এইটাকে সামনে নিয়ে আসবো। আমি যে এইখান থেকে মানে আপনি আপনার মতোকে নিয়ে আসবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা সামনে নিয়ে আসলাম, মানে অক্সিলারি, খেয়াল রাখবেন অক্সিলারি ভাব তো খুঁজে বের করতে পারবেন, ওই যে আমি যা থাকবে ওই আরটা সহ আমরা এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসে আমরা অক্সিলারিটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা বড় হাতের করে দেবো। তাহলে দেখেন তো অ্যাকশন ভাবটা সামনে চলে আসছে, রিটেন উইথ অ্যাকশন ভার্ব হয়েছে, যে সে পরিমাপ করতে পারবে কী অনুযায়ী? স্পেসিফিকেশন, মানে এটা আপনি আপনার মতো করে বানাবেন। তাহলে এখন এটাকে আমি একটা ব্রেক করে রাখি, ওকে। এরপর আসি আমাদের আরেকটা যাই, এটা বলবে হচ্ছে রবিউল স্যার, বলো আমি পিসিটাকে স্কিলে কনভার্ট করবো, বলো আমি কী করবো এখানে, বলেন স্যার। বলো এটাকে আমি স্কিলস বানাবো, কী করবো? আচ্ছা ইয়াকে আর বাড়াই দিতে হবে ব্রাইটনেস, ঠিক আছে সুখে রাখতে বলো। Appropriate cutting method and tools. আচ্ছা আরেকজন বলবেন কি? হ্যাঁ শিওর। সেটা হচ্ছে কাট ইউজিং বাই অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথড অ্যান্ড টুল। এটা আসতে পারে, তাই না? এটাকে আমি এটা কী করবো? কেটে দিব, বড় হাতের করে দিলাম, এটাকে বাদ দিই। হ্যাঁ, এর ইউজিং আর বাই একসাথে দেওয়ার দরকার আছে। গ্রামাটিক্যাল হালকা একটু দেখে নেবেন, সুন্দর দেখা যায় কিনা তার নিজেও বোঝা যায়। তাহলে কি? কাট টিউব ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কাটিং মেথড অ্যান্ড টুল। তাহলে এটা কি অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হলো না? অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হলো। এইভাবে আমরা হ্যাঁ স্টিল লেভেলে নিয়ে আসবো। এরপরে বলবেন হচ্ছে আমাদের রাসেল স্যার, আমি এটাকে নিয়ে আসলাম। বলো আকিব বলেন। গুড, তাহলে আমি এইটাকে সামনে নিয়ে আসি, এই অক্সিলারি ভার্ব ধরে আমি কী করলাম? দ্য টিউব। এত দরকার নেই, তাই না? তাহলে যেখানে আমি এটাকে বাদ দিলাম, এটা কি ফার্স্ট হবে? জি,
দ্য টিউব দেবেন, দেন অন ইটস এন্ড আফটার। আপনি কিন্তু বিভিন্নভাবে এই প্রশ্নটা বানাইতে পারেন। প্রশ্নটা বলতে মানে স্পিচটা আনতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি আপনার যদি সেন্টেন্সের সাথে যায় যে আপনি পুরোটাই নিয়ে আসলেন, আমি তো ওরকম পাইনি এখন, আপনি তো পাবেন যে এটা ধরেন নিয়ে আসলাম, এটা বলবে হচ্ছে আমাদের ইসমাইল সাহেব বলেন, এটা আমি আনলাম, এটাকে আমি কীভাবে করব? Sealed the ends to ensure non-contamination with dirt and sealed আগে এসে পড়বে স্যার। Sealed the ends, seal the tube ends। তার মানে এইখানে আমি এটাকে ধরে এটাকে আগে এনেছি, তাই না? Sealed সামনে the আনলাম। tube ends। মানে অনেক সময় হয় কি যে আমি এইটা পুরোটাই নিয়ে আসতে পারি, তাই না? এনে শুধু এটা কেটে দিলেই কিন্তু একটা সুন্দর বেরোয়। মানে আপনার মতো করে, আপনি তো আপনার ক্ষেত্রে বিশেষ একটা ভিন্ন ধরনের হতেই পারে। প্রেজেন্ট ফর্ম অবশ্যই, ও এটা কেটে দিতে হবে, Measure and mark। এটা আমি কেটে দিলাম, মেজার অ্যান্ড মার্ক, ঠিক আছে? তখন তার টিপস হচ্ছে না, তাই না? যাই হোক, এইভাবে করে আপনার স্কিলটা বের করতে পারবেন। পারবেন? কথা বলেন না কেন? এখন আসেন আমরা অ্যাটিটিউড, তাই না? নলেজ আর স্কিলসের সমস্যা আছে? আশা করি থাকবে না, আপনারা সবাই মেধাবী মানুষ। নলেজ বোঝেন না? নলেজ আমরা যেটা করছি, এই ধরেন যে এখানে এটা একটা বুলেট আছে, এই বুলেটটাকে নিয়ে আসছি, দেখেন এই জানছি না আনছি। এখন ওটা তো মানে আমাকে টিউব সম্পর্কে জানতে হবে। এখন আমি টিউব সম্পর্কে কতটুকু জানবেন? আপনি কি দুনিয়ার সব টিউব এখানে আনবেন? আনবো না, আমার কাজের জন্য। তার মানে আমার একটা রেঞ্জ আছে। তার মানে টিউবটা হচ্ছে একটা ভেরিয়েবল ওয়ার্ড, তাই না? এই হেলমেটটাকে ভেরিয়েবল না? ভেরিয়েবল তো ভেরিয়েবল। তাহলে আমার ওয়ার্কিং টেবিলটা ভেরিয়েবল না? ভেরিয়েবল। আবার আমার সেফটি শুটা ভেরিয়েবল তো, শু তো ভেরিয়েবল। আমি যেটা করবো ফায়ার সার্ভিস সেটা করবে না। তার মানে এখন আমার যে এটা ভেরিয়েবল, এখন আমি কোন রেঞ্জ পর্যন্ত ব্যবহার করবো? তাহলে এখন এই টিউবগুলো আমি কী করি, এই তিনটা টিউব আমার এখানে আমি পাইছি কোথা থেকে? সিএস এর রেঞ্জ অফ ভেরিয়েবল। এই যে টিউব, যে এই টিউব, এই যে মানে আমার এই তিন ধরনের টিউব সম্পর্কে আমাকে জানতে হবে, ক্লিয়ার? তার মানে আমার এই তিনটা টিউব সম্পর্কে নলেজ থাকতে হবে। এইটা হচ্ছে ওকে। আচ্ছা, আমার তাহলে এটা আসে। আমি বললাম কোথায়, এটা কিন্তু আপনি দুইভাবেই লিখতে পারেন। আপনারা ওইটা তো আপনারা পারেনি, আমি এইটা জাস্ট দেখাই দিলাম। ওইটা দিলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনি একটু চেক দেবেন আপনার গ্রামাটিক্যাল। আমি অলরেডি একটা চেক দিয়ে এগুলো সব বুলেট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আর একটু স্কিল ঠিক আছে। অ্যাটিটিউডটাও চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা গেল টাস্ক অ্যানালাইসিস। এখন আমার অ্যাটিটিউডটা সবগুলোতে একটাই করবে, এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো এভিডেন্স গাইড থেকে। এই যে অ্যাটিটিউড, ঠিক আছে? এটা এখান থেকে কপি করবো, আর এখানে স্যার মনে হয় এটা বড় লেখা নেই, এখানে আমরা সবগুলো ঘরেই আমরা এটাই অ্যাটিটিউড ইয়ে করে দেবো। সেম। হ্যাঁ, এটা একটু কেটে দেবেন, কেটে দিয়ে বোল্ড করে দেবেন, যেন সমালোচনা করি। মানে এই 4.5 হলে কেটে দেবেন, জি, সবগুলোতে এই অ্যাটিটিউডটা বসা দেবেন। অ্যাটিটিউড কী বলেন তো? কী ব্যাপার? কর্মপদ্ধতি। তা আমি কি এখন অ্যাসেসরকে যদি খালি সালাম দেয় একটু পর পর, তাহলে কি সে আমাকে কমপ্লেন দেবে? এটা উদ্ভট অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি এখানে? এখানে অ্যাটিটিউডটা হলো বিহেভিয়ার তো অবশ্যই, এর সাথে আপনি আপনার সঠিক জিনিস আপনি সঠিক কাজে ব্যবহার করতেছেন, এটা একটা অ্যাটিটিউড। ক্লিয়ার? টাস্ক অ্যানালাইসিস গেল। বল, আপনারা কি বোরিং ফিল করতেছেন? সেই ইউনিট ডেলিভারি প্ল্যান আমরা আপনারা কি এখন বুঝতে পারতেছেন যে আমরা যে টাস্ক অ্যানালাইসিস করলাম, আমরা ইউনিট ডেলিভারি করবো, এটা কার জন্য? কে করবে এটা? আচ্ছা স্যার নাকি ট্রেনার? আচ্ছা ট্রেনার। হ্যাঁ,
কারণ সে তো ইউনিট ডেলিভারিগুলো দেবে, অ্যাসেসর তো দিচ্ছেন, তাহলে এটা ট্রেনার সে দেবে। এখন সে যে একটা ট্রেনিং ডেলিভারি করবে, তখন ইউনিট আমরা তো এই যে সিএসটা আমাদের একটা অকুপেশন, এটাকে আমরা একটা ইউনিটের উপর ভিত্তি করে ইউনিট অফ কম্পিটেন্সি এখানে অনেকগুলো আছে। যেমন বলেন তো সিবিটিএতে ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? 11টা না? 11টা ইউনিট অফ কম্পিটেন্সি, তাই না? কারণ আমি এই 11টা ইউনিট অফ কম্পিটেন্সি আমি ডেলিভারি দেবো আপনাদের, তো আমার একটা প্ল্যান থাকতে হবে। সেটা না কোর্স শিডিউল ইউনিট অফ কম্পিটেন্সি সিবিএলএম 12টা কেন? হ্যাঁ, একটা বলতেছি। তাহলে আমি মানে আমরা একটা শুরুতে একটা শিডিউল দিয়েছিলাম আপনাদের, যে ওই দিনে ইউনিট হবে, এইটা ইউনিট 2 দিন হবে, বা এটা এরকম করে হবে। এটা আমাদের ইউনিট ডেলিভারি প্ল্যান, ঠিক আছে? এখন এই ইউনিট ডেলিভারি প্ল্যান আমি করলাম, করার পরে প্রথমে আমি টাস্ক অ্যানালাইসিস করছি, কোন এলিমেন্টস কোন নলেজগুলো দরকার, কোন কী দরকার, তারপরে আমি ইউনিট ডেলিভারি প্ল্যান করছি। এটা কে করছে? ট্রেনার। মানে পুরো কোর্সটাকে আপনি কীভাবে ডেলিভারি দেবেন, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য এই ইউনিট আপনি কীভাবে ডেলিভারি দিচ্ছেন, এইটা ইউনিট। কারণ আমি এখানে যে ইউনিটটা সিলেক্ট করছিলাম আমার সিএসএটা, সেটা কি ইউনিটের নাম কি? এই যে পারফর্ম টিউব প্রসেসিং অপারেশন, তাই না? তাহলে আমি এখন এই ইউনিটটা কীভাবে ডেলিভারি দেবো, এই প্ল্যানটা আমি করবো। কারণ এটার জন্য আমার টাইম কতক্ষণ? 60 ঘন্টা। আমার একটা ক্লাস সেশন ডিউরেশন কতক্ষণ? 5 ঘন্টা। তাহলে আমার কয়টা সেশন লাগবে? 12টা। এলিমেন্টস আছে কয়টা? 8টা। তাহলে নিশ্চয়ই কোনো এলিমেন্টস আপনাকে 2 দিন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এখন নিয়ে আসলাম। কতটুকু যদি বোঝেন তাহলে আমি এখানে আসি। তাহলে সে এখানে লিখছে সেশন নাম্বার 1, 1 নম্বর সেশন, মানে আপনার ফার্স্ট সেশন যেদিন হবে এই ইউনিটের, সেই দিন ডিউরেশন 5 ঘন্টা। এলিমেন্টস কভার করবে, প্রথম দিন কী করবে? 5 নাম্বার এলিমেন্টস নেবে? 1 নাম্বার নেবে, প্রিপেয়ার ফর টিউব প্রসেসিং অপারেশন, এটা নেবে। এখন এইটার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে না? দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়া কি 1.5 পর্যন্ত। তাহলে এমনি সবগুলো এখানে না লিখে শুধু 1.5, কারণ ওনার কাছে তো সিএস আছেই। তাহলে আমি যদি এখানে শুধু 1.1, 1.2 নিয়ে আসি তো এনাফ। তাহলে সে এইগুলো এখানে এইটা ওই দিন উনি কভার করবে, ঠিক আছে? আর তার ডেলিভারি মুডটা কী হবে? স্ট্র্যাটেজি। এখানে ডেলিভারি স্ট্র্যাটেজিটার জায়গায় আপনারা একটা জিনিস লিখতে পারেন, সেটা হলো কি যে আপনি এটা লিখতে পারেন অফ দ্য জব। একটু অফ দ্য জব মানে কি? এটা স্ট্র্যাটেজি। অফ দ্য জব, তারপরে অন দ্য জব, আবার অনলাইন। আমরা এতদিন কী করছিলাম? অনলাইন। আমার স্ট্র্যাটেজি ছিল, মুড ছিল অনলাইনে। আর স্ট্র্যাটেজি আমার কী হবে? আমি ইন্ট্রোডাকশন করবো, আমি আইস ব্রেকিং করবো, আমি প্রেজেন্টেশন করবো, আমি ডিসকাশন করবো, আমি ডেমনস্ট্রেশন করবো, আমি রিভিউ কোশ্চেন অ্যান্ড আনসার করবো। এগুলো আমার হচ্ছে মুড, ঠিক আছে? তাহলে আমার এই স্ট্র্যাটেজি বা মেথড আর কি। আর মুডটা কি? অফ দ্য জব অথবা অনলাইন সেশন, ঠিক আছে? এভাবে আমি এটা সাজাবো। আচ্ছা, টাইমটা নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। সেটা হলো, যেমন আমার এখানে 60 আওয়ার্সে কয়বার দিলাম পারফরমেন্স, এই লেভেল অফ কম্পিটেন্সিতে মার্ক করলাম, তাই না? ধরলো কটা ক্লাস হবে টোটাল? 12টা। আচ্ছা, এখন আমার যদি এটা 64 ক্লাস, 64 ঘন্টা হলো, কিন্তু আমার একটা ক্লাস 5 ঘন্টায় হয় না, মানে কম হয়, তাহলে ওই 4 ঘন্টাকে আমি কি পরের ইউনিট অফ কম্পিটিশনকে যোগ করে দেব? ঠিক আছে, মানে আমার পরের যে 4 ঘন্টা মানে এক্সট্রা থাকলো আর কি, ওইটার যেটুকু পারফরমেন্স ক্রাইটেরিয়া এলিমেন্ট অফ কম্পিটেন্সি থাকবে, ওইটা আমি পরের যে ইউনিট অফ কম্পিটেন্সিতে যোগ করে দেবো। হ্যাঁ, যোগ করে দেবো। স্যার, এখানে কি পিসিটাকে আমরা নিয়ে আসলাম? আচ্ছা, তখন কি পরে এই পিসিগুলোকে নিয়ে আসলাম আমরা। এই যে দেখেন, এটা সিএস, এই পিসিগুলো না 1.1, আর আমার কাছে তো সিএসটা আছেই। আমাকে যদি বলেন যে আমার এই এলিমেন্টসে 1.1 আমি শিখবো, সিএস থেকে করতে পারবো না? পারবো। এই জন্য আমি এখানে ডিটেলসটা নিয়ে না আসা, এটা তো প্ল্যানে তো এত ডিটেলস আসে না, তখন আমি এটা অফ দ্য জব লিখে, এটা তো ডেলিভারি মুড বা স্ট্র্যাটেজি না। আমি এখন তো ডেলিভারি দিচ্ছি, আজকে সেশন আমি ডেলিভারি দিলাম, এটা কি অফ দ্য জব? বুঝতে পারছেন? এটা মুডটা হচ্ছে অফ দ্য জব। আর আমার স্ট্র্যাটেজি বলেন বা মেথড বলেন, এখানে তো আমি আরেকটা লিখি এখানে যে মেথড। এই মেথড কি হয়? এটা আমার ঠিক আছে। তো মেথডটা আমার কী ছিল?
শুরুতে এখানে আইস ব্রেকিং করছি না, ব্রিডিং করছি না, ডিসকাশন করছি না, তারপর আপনাকে এখন আবার কী করতে আপনাকে আমরা প্রেজেন্ট দেখাচ্ছি, কম্পিউটার সেশন এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে আমার। আপনি আপনার ট্রেনিংটা কীভাবে কন্ডাক্ট করবেন? স্যার এখানে অফ দ্য জব বলতে মানে অন দ্য জব হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে আপনি করেছেন, যেখানে আপনি জব করেন। আর অফ দ্য জব হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বাইরে গিয়ে জব করেছেন, নিজে টাকা দিয়ে করতে পারেন বা নিজে যে আপনি জবটা আপাতত বন্ধ রেখে আমি বাইরে বন্ধ রেখে আপনি পাশাপাশি করতেছেন, অফিসিয়াল সাপোর্ট ছাড়া করতেছেন। আমি অনলাইন সেশন মানে বলছি না, আমি অনলাইনে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এটা আমরা বুঝছি কি নোট বাই স্ট্র্যাটেজি। এখন দেখেন ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্স। তাহলে আপনার এটা করতে গেলে আপনার কী কী ইকুইপমেন্ট লাগবে, রিসোর্স লাগবে, মানে শেখাতে গেলে। যেমন আমরা আজকে যে সেশনটা করছি এটাতে আমাদের কী কী রিসোর্স লাগতো? আমি কিন্তু একটা প্রজেক্টটা চাইছি না, প্রজেক্টটা চাইছি, আমার একটা টেবিল লাগছে, আমার একটা কম্পিউটার লাগছে, আমার হোয়াইট বোর্ড লাগছে, আমার মার্কার লাগছে, আমার ডাস্টার লাগছে, লাগছে না? তবে এখন আমি যদি প্র্যাকটিক্যাল করতাম তাহলে আমার অনেকগুলো টুলস লাগতো না, লাগতো। তাহলে এগুলো হচ্ছে আমার টুলস অ্যান্ড টেকনিক। মানে এই পিসিগুলো কন্ট্যাক্ট করার জন্য আমার কী কী লাগবে, ক্লিয়ার? তাহলে এইভাবে করে 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 আমরা সবগুলো নিয়ে এখন এনে এখানে করছি কি এই যে কার্ড টিউব, সোয়াস টিউব, ব্রেন টিউব। রিকোয়ারমেন্ট অ্যান্ড যেটা বললেন, রিকোয়ারমেন্ট অ্যান্ড রিসোর্স, এটা মাথা থেকে ঢোকাবো না রিসোর্সটা সিএস থেকে ঢোকাবো? রিকোয়ারমেন্ট অ্যান্ড রিসোর্স এটা আমরা মাথা থেকে ঢোকাবো না সিএস এর আলোকে আপনি লিখুন। স্যার এইগুলো কি সিএস আছে? হ্যাঁ, আপনি যে সিবিএলএম ছাড়াকে আপনি ক্লাস নেবেন, সেশন কন্ডাক্ট করবেন। সিবিএলএমটা কাদের জন্য? প্রশিক্ষক এবং প্রশিক্ষার্থী দুইজন, প্রশিক্ষণার্থীদের জন্য মূলত। তাহলে আপনি কি যে আগে তাকে সিবিএলএমটা প্রোভাইড করবেন না? আমরা যখন আমাদের সেশন শুরু করছিলাম আমার প্রথম দিনই আপনাদেরকে সিবিএলএমগুলো দিয়ে দিয়েছিলাম না? তবে আমার এখানে এই জিনিসগুলো তো আমার লাগবে, আমি যখন ডিসকাশন করবো তখন আমার এগুলো লাগবে। রেঞ্জ অফ ভেরিয়েবলে আপনি দেখতে পারেন, সবগুলোই থাকবে না, সবগুলোই থাকবে না, এগুলো থাকবে না। স্যার আমি বলতেছি মাথা থেকে নিয়ে মাথা থেকে কিছু ঢোকাতে যদি না অ্যাসেসরের সাথে আমার সাথে একটু দ্বন্দ্ব হতে আপনি বলবেন যে আমার তো এটা করাইতে হলে আমার এটা লাগবে, আসলে আমরা অবশ্যই যুক্তি অ্যাসেসর তো জানো না। যৌক্তিক হইতে হবে। হ্যাঁ, যুক্তি হতে হবে। আপনি যদি আমি যে তখন একটা প্রশ্ন করলাম যে যৌক্তিক আমার হেডফোন লাগে না স্যার বলছে রাখ, যৌক্তিক কোনটা স্ট্যান্ডার্ড কোনটা? তাহলে এখন এটা আমরা বুঝলাম, এইভাবে করে আমরা সবগুলো শেষ করবো। এখন দেখেন উনি এখানে একটা জিনিস ইয়ে করছে যে কার্ড টিউবস এখানে দিছে, আবার কার্ড টিউবস দিছে এখানে, পাশাপাশি ভালো হবে। কারণ আপনি তো এইখান থেকে একদিন আজকে যে এলিমেন্টটা আপনি এখানে দেখা 2.2.1 কালকে দেবেন এইভাবে। আর আপনি এটার সাথে চাইলে যেহেতু আপনি এটা করবেন, এটা করার আগে তো আপনাকে প্রিপারেশন নেওয়াই লাগবে, তাহলে আপনি আবার এটা প্রিপেয়ার ফর কাটিং এটা নিয়ে আসবেন, এটার সাথে এটা নিচে দিয়ে, মানে এটা তো একদিন করলেন, পরের দিন যখন দেবেন তখন আবার এটার উপরে কী করবেন, এটাকে একটু নিয়ে আসবেন, নিয়ে এসে এটা যদি কিছু দিবেন আর তারপরে এটা দেবেন, মানে দুইটাকে একটু যোগ করো। হ্যাঁ মার্চ করে দেবেন। তাহলে এইভাবে করে আমরা ইউনিট ডেলিভারি প্ল্যানটা করবো। আচ্ছা, এখন আসেন আমি ইউনিট ডেলিভারি প্ল্যান করলাম, এখন বলেন তো সেশন কি? সেশন কি? সেশন সেশন হচ্ছে একটা শর্ট পিরিয়ড যার মাধ্যমে শিক্ষার্থীকে শেখানো হয়। যে শর্ট পিরিয়ড আমরা আজকে যেটা করতেছি দেখি একটা সেশন, তাহলে মানে এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, বিশাল একটা আমার প্ল্যানিংয়ের ক্ষুদ্র অংশ, সেশন কন্ডাক্ট করতেছি। স্যার এইখানে যে ইউনিট ডেলিভারি প্ল্যান করতেছে এটা কি ওই ইউনিটের যতটুকু সময় আছে ওই সময়টাকে আমার কাছে হ্যাঁ, দিবা? আমরা তো ওই যে ইউনিটটা দেখালাম না, এই যে সিএসটা আমাকে এই ইউনিটের উপরে এটা করতে 12 ঘন্টা লাগবে, এটা এলিমেন্টসগুলো নিয়ে আসতে শুধু আমার সাথে এই ইউনিটটাকে বেস করে এটা করছি, এটাই ভেবে করবেন। এবার আসেন আমি তো এতক্ষণ আমি করলাম কি টাস্ক অ্যানালাইসিস করছি, ইউনিট ডেলিভারি প্ল্যান করছি, এখন আমাকে তো সেশন ডেলিভারি দিতে হবে, তাহলে এটার জন্য আমার প্ল্যান থাকতে হবে এই প্ল্যান। মানে জান 1 নম্বর সেশনে দিচ্ছে কি কাট কত কাটা সেশন 1 নাকি সেশন 2? সেশন 2 না? আচ্ছা এটা এখন আগে লাগবে না, আপনাদের এই যে সেশন নাম্বার 2 কাটতে জি, তাহলে এই নাম্বারটা আপনার ওখানে হবে,
আমরা 1 নাম্বারটা নিব না। ও আচ্ছা, আমি এটা দিনের হিসাবে সিরিয়াল করছিলাম। আচ্ছা স্যার, এখন আমরা সেশনটা যে চালাবো সেটা ডেলিভারি প্ল্যান। এক নাম্বার আপনি সারাদিনের সেশনটা কীভাবে পরিচালনা করবেন আমার দেখাচ্ছি। হ্যাঁ, এক নাম্বারটা কেন নেব না? 1 নাম্বারটা নেবেন না এই জন্য কারণ হচ্ছে যে আমাদের ওখানে একটা প্রিভিয়াস লিঙ্ক করতে হয়। তাহলে 1 নাম্বারটা নিলে আপনি প্রিভিয়াস লিঙ্কটা করতে কষ্ট না, বুঝবেন একটু পরে, হ্যাঁ না? তাহলে আমার এখানে কি 0 2 2 নম্বর সেশন আমি এখানে নিচ্ছি কাট কপার টিপ, তাই না? স্যার লিঙ্ক টু প্রিভিয়াস সেশনে কি ও এইটা না, এটা না, এটা না, এটা তো ডে। জি মানে আমাদের তো গত ক্লাসে কি ম্যাডাম কিছু বলবেন? লিঙ্ক টু প্রিভিয়াস সেশন স্যার ওইখানে তো প্রথম হিসাব করেছিল কত চলছে। হ্যাঁ, এটা কষ্ট করার দরকার নাই, সমস্যা নেই। দেন স্যারে অবসাদগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝি নাই। স্যার আমি বলতে চাচ্ছি আমরা তো যে সেশনটা দেখাবো অবশ্যই প্রথম লিঙ্ক টু প্রিভিয়াস সেশনটা দেখাবো। সেক্ষেত্রে প্রথম দিন আজকে যদি প্রথম হয় অথবা গতকালকে প্রথম ছিল কিন্তু ক্লাস নিয়ে শুরু করেছি সেটা কিছু করতে পারবো না। লিঙ্ক টু প্রিভিয়াস সেশনের ইন্ট্রোডাকশন একটা সেশন কমপ্লিট হবে শুধু প্রজেক্ট দিয়ে, এটা তো মানা যায় না। একটা সেশন দেখাবো। তো দেখেন আমি একটা সেশন প্ল্যান করতেছি। আমার সেশনটা কি কাট কপার টিউব, প্রথম এলিমেন্ট এটা 2 নম্বর সেশনে। আপনি ইউনিটরি প্ল্যানের কত নম্বর সেশন ছিল? এটা 2 নম্বর সেশন। এইভাবে কিন্তু আমি সেশন নাম্বারটা এখানে নিয়ে আসছি। এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইউনিটরি প্ল্যান। তো আমি এখানকার সিরিয়াল করে দিচ্ছিলাম। স্যার ইউনিট ডেলিভারি থেকে কি 3টা সেশন দিব? হ্যাঁ জি, পরপর 3টা অনেকগুলো সেশন আছে। মানে অনেকগুলো আছে, আমরা যে কোনো 3টা নেবো, তবে চেষ্টা করবো প্রথম 2-1টা না নেওয়ার। আচ্ছা, তাহলে আমি নিলাম 2 নম্বর সেশনটা নিচ্ছি, ওখানে আছে কাট কপার টিউব। ওকে, অ্যান্ড কাট কপার টিউবের লার্নিং আউটকাম এটা আমি লিখলাম। তারপর ওইটার পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো এখানে সব তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, আজকে সেশনের পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আপনাকে সাজাবেন। সেই লার্নিং আউটকামটা তো ব্রিফ করতে হবে না? হ্যাঁ, ব্রিফ করতে হবে, ওটা প্রেজেন্টেশনে দেখা যাবে। তারপরে হচ্ছে কী কী ম্যাটেরিয়ালস লাগবে আপনি এগুলো লিখলেন। তারপরে সেশন ডিউরেশন 5 ঘন্টা, ডেট কত 24। মানে এই সেশন 1টা হচ্ছে এটা আপনার ডেট হবে, আপনি তো ওই দিন হচ্ছে 15 তারিখ, তাহলে এটা হবে 14 11 25, ঠিক আছে? 14-11 দিয়ে দেবো হ্যাঁ সবগুলোতে? হ্যাঁ, ট্রেনের নাম লিখলেন না, সবগুলোতে না, সেশন 1 প্ল্যান 1-এ স্যার এটা কি না, অ্যাসেসমেন্টের স্যার, সাথে রিলেটেড? ডেটগুলো স্যার অনেক দেওয়া আছে। স্যার আগে দিতে পারবো না? না, কেন স্যার? বুঝতেছি। আচ্ছা, তাহলে এটা সেশন প্ল্যান এ, তাহলে আমি দিলাম এটা 14 তারিখ, ঠিক আছে? এখন আমি কী করলাম, লার্নিং সেগমেন্ট প্রশ্ন আসে, লার্নিং সেগমেন্টগুলো কোনগুলো? এই আলমগীর স্যার, এই প্রশ্ন কিন্তু খুব আসে। লার্নিং সেগমেন্ট কোনগুলো? এই যে ইন্ট্রোডাকশন, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, রিভিউ অ্যান্ড ফিডব্যাক, নেক্সট সেশন। এটা হচ্ছে লার্নিং সেগমেন্ট। মানে একটা সেশনের শুরুতে আমরা ইন্ট্রোডাকশন করবো। ইন্ট্রোডাকশন কেন করি? লার্নারদেরকে প্রিপেয়ার করার জন্য। এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। ইন্ট্রোডাকশন গ্লোস মডেল কি? GLOSS, গ্লোস মডেল কি? এটা আমরা জানি, আমি এখন ডিসকাশনে যাবো না, সময় এত নেই। গ্লোস মডেল এটার আপনাকে ব্যাখ্যা চাইব। এই প্রশ্ন আরেকভাবে আসে, হাউ টু প্রিপেয়ার ইউর লার্নার্স ফর দ্য সেশন। সেশনের জন্য আপনি কীভাবে আপনার লার্নারদেরকে প্রিপেয়ার করবেন, কীভাবে করবো? অ্যাপ্লাইং গ্লোস মডেল। তারপর আমরা গ্লোসের পুনরুপগুলো দিয়ে দেবো। তাহলে এখানে গ্লোস মডেলটা অ্যাপ্লাই করা আছে। দেখেন, গেট অ্যাটেনশন, জিতে কি? প্রথম জিতে গেট অ্যাটেনশন, তারপরে এল মানে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, তারপরে ও মানে আউটকাম, তারপরে এস মানে স্ট্রাকচার অফ দ্য সেশন, তারপরে স্টিমুলেট লার্নার্স। স্টিমুলেট মানে কি? লার্নারদেরকে উদ্বুদ্ধ করা। কেন শিখবে? এটা শেখার পরে তার মানে মর্যাদাটা কী হবে, সে মানে নিজে কীভাবে ডেভেলপ করবে, এটা থাকবে। এটা হচ্ছে গ্লোস মডেল। এখন GLOSS চলে গেল না? গেছে? এখন আসেন এই যে স্ট্রাকচার অফ দ্য সেশন। সেশনের স্ট্রাকচারটা কী? প্রথমে আমি ডিসকাশন করব, তারপর আমি ডেমনস্ট্রেশন করব, তারপর আমি রিভিউ ফিডব্যাক করব, তারপর লিঙ্ক টু দ্য নেক্সট সেশন করব, তাই না? পরবর্তী এভাবে করে আমি আমার সেশনটা শেষ করব। তাহলে দেখেন, ডিসকাশনের জন্য আপনি সময়, এই টাইমটা আপনি 5 ঘন্টা ভাগ করবেন। তারপর হচ্ছে ডিসকাশনে আপনি কী কী ডিসকাশন করবেন? উনি ডিসকাশন ডিফারেন্ট সাইজ অফ প্রপার্টি, নলেজ থেকে ডিরেক্ট নিয়ে আসবেন।
তারপরে হচ্ছে আমি এটার মেথড কি ডিসকাশন, তাই না? আর এটার টুলসগুলো কী কী লাগবে, ইকুইপমেন্ট একটা ডিসকাস করতে গেলে কি সিভিএলএম লাগবে, আপনার হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার লাগবে, ল্যাপটপ অ্যান্ড প্রজেক্টর লাগবে, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেশন। ডিসকাশন শেষ, এখন আমি কোথায় যাবো? ডেমনস্ট্রেশনে যাবো। আচ্ছা, ডেমনস্ট্রেশন আমার 4টে ধাপ। ডু ইট, নর্মাল, ডু ইট স্লোটা মনে হয় আগে নাকি? হ্যাঁ, ডু ইট নর্মালি তো ঠিক আছে। ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। ডু ইট নর্মাল মানে কি ওই সময় ট্রেনার কোনো কথা বলবে না, ট্রেনিরাও কোনো কিছু জিজ্ঞাসা করবে না, ট্রেনার কী করবে জাস্ট তার কাজটা দেখাই দেবে, ওই সময় তারা শুধু দেখলো। আর ডু ইট স্লোতে হ্যাঁ ব্যাখ্যা করে, আমরা কিন্তু বাকিটা লিখতে পারে চাইলে, না লিখলেও সমস্যা নেই, ব্যাখ্যা করে করে সে করবে, তখনও ট্রেনিরা কোনো প্রশ্ন করবে না। রবিন স্যার বুঝছেন? পরে যাবে স্যার ক্লোজের মিনিংটা এখানে দেওয়া আছে, ওইটা সিভিএলএমও আছে। এখানে পাচ্ছি না তো। কোথায়? এই যে ইন্ট্রোডাকশনে, গেট অ্যান্সার বাকি তো এই যে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, প্রিভিয়াস সেশন, ক্লোজ জিএল এলটা এল মানে কি লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন। এই তো ঠিক আছে, না না থাকলে ঠিক করে নেবেন। তারপরে হচ্ছে আউটকাম, তারপরে স্ট্রাকচার, তারপরে স্ট্রাকচার। কোথায় ছিলাম? ডেমনস্ট্রেশন। তারপর আমাকে ডু ইট টুগেদার করবো, যে আপনি কাট কাপারটি করতেছেন না, এখন আপনি বলবেন যে আসেন সবাই একটা করে টিউব নাও, যা যা লাগবে নিতে বলবেন। তারপরে এখন মেজার করেন, আপনিও মেজার করলেন, তারাও করলো। তারপরে এই যে এখন এইভাবে টিউব কাটারটা ফিট করেন, তারাও ফিট করবে, আপনিও করবেন। এখন এইভাবে ঘুরান, লুজ হয়েছে, এখন আবার টাইট দেন। হ্যাঁ, এবার আপনি তাদেরকে করতেছেন, তারাও করতেছে, আপনিও করতেছেন। ঠিক আছে, ওইভাবে করে করে আপনি শেষ করলেন। শেষ করার পরে এখন আপনি বললেন এখন কি কারোর কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার না? পারবেন তো? পারবেন। আচ্ছা, তাহলে আপনি এখন পারবেন। তাহলে আপনি এখন একা করেন, যেহেতু এখন আপনারা সবাই পারবো, কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আপনারা নিজে নিজে করেন। ওরা যখন নিজে নিজে করবে তখন আপনি ঘুরে ঘুরে তাদেরকে দেখবেন। এখানে আপনি একটা কলাম বাড়াইতে পারেন, রো, সেটা হচ্ছে এটাকে আপনি লিখতে পারেন চিনি প্র্যাকটিস। আপনি একটা এভিডেন্স বানাবেন, এনএসডিতে জমা দেবেন, একটা সৌন্দর্যের বিষয় তো আছে। ট্রেনিং প্র্যাকটিস, এই অফ ইউ গোটা মানেই কি ট্রেনিং প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, ওরা করবে। ক্লিয়ার? ও এটা অফিস বই কিন্তু আমাদের কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা করতে পারবো না? হ্যাঁ ক্লাসমেট করতে পারবো। হ্যাঁ, যখন ট্রেনে প্র্যাকটিস করবো তখন কি ট্রেনারের দায়িত্ব কি? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট সে ঘুরে ঘুরে ওদেরকে দেখবে, Observation. সে কেমন কাজ করতেছে না করতেছে, তাকে প্রশ্ন করবে, কন্টিজেন্সি বলে দেবে, অথবা আপনি ডিসকাশনের সময় থেকে বলে দেবেন, যেগুলো না থাকলে ওগুলো ইউজ করবেন। এরপর রিভিউ করবেন, ফিডব্যাক করবেন, আর নেক্সট সেশনের দিকে লিঙ্ক দিবেন। নেক্সট সেশন কি? নেক্সট সেশনে কী হবে? আজকে তো কাট টিউব হয়েছে, কালকে সোয়াজ এ কপার টিউব হবে বাই ইউজিং সোয়াজিং টুল। ঠিক আছে, আর আপনি এখানে একটু মানে রং করে দিতে পারেন, মানে রং মেখে যে আমরা নেক্সট সেশনে আমরা আলোচনা করতে যাচ্ছি বা ডেমনস্ট্রেট করতে যাচ্ছি আমরা এই বিষয়টা, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অথবা আপনি টপিকগুলো কয়েকটা এখানে দিয়ে দেবেন যাতে ট্রেনিং আগে হয়। আর এই যে প্রেজেন্টেশন ডিসকাশন করতে জানেন, ব্যবহার করতে হবে সিভিএলএম। আচ্ছা, ঠিক আছে, এই তো সেশন ওয়ান। এভাবে আমরা 3টা করবো, পরপর 3টা। উনি এরপর একটা নিয়েছিল হচ্ছে সেশন প্ল্যানটা 3টা করতে হবে। হ্যাঁ, কারণ কি স্যার 3টা করা?
দেখাচ্ছি। এটা একটু দাঁড়ান। আচ্ছা, এটা আসছে না, লিঙ্ক টু প্রিভিয়াস সেশন। এই যে লিঙ্ক টু প্রিভিয়াস সেশনের সাথে আপনার একটা সংযোগ স্থাপিত হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই যে সেশন প্ল্যান 2, এটা তো আর দেখাইতে হবে না আপনার, তো 1 নাম্বারটা মানে এগুলো সব সেম। এখন এই সেশন প্ল্যান বি যেটা, বা আপনার যদি 2 লেখেন, যেটা লেখেন এই বি নাম্বার সেশনটা আপনাকে ওই দিন প্রেজেন্ট করে দেখাইতে হবে। এই সেশন প্ল্যানের উপরে ভিত্তি করে আপনাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে হবে, যেটা আপনি প্রজেক্টরের মাধ্যমে ওই দিন কন্ডাক্ট করবেন। ঠিক আছে রাসেল সাহেব, বুঝলেন না? আপনি তো ট্রেনার, আপনি বলবেন না? তিনটা সেশন তো একটা তারপর সব করতে হয়। আমরা যখন পাওয়ারপয়েন্টটা একটা সিস্টেম দিব, তখন হচ্ছে মাঝখানে সেশনটা আছে 2 নাম্বারটা আমরা ওইটা দেখাবো। আপনার কি থ্যাংক ইউ। আমার ইয়াকে বুঝতে কঠিন লাগতেছে, না স্যার। কঠিন লাগে না, সহজ আগে তো খাই এভরিথিং তো সহজ, এটা আমরা বুঝি না জন্য আমাদের কাছে কঠিন। স্যার, 3 নাম্বারটা এখানে আমার দেখা হয় না আজকে। বুঝতেছেন তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল, আমি এইটাই প্রেজেন্ট করবো ওখানে। প্রেজেন্টেশন আমার সুযোগ হলে আমরা বললাম আমরা নামাজের পরে করবো। নামাজের পরে এসেই প্রথম হচ্ছে আপনি অ্যাসেসর ডেমোটা করে দেবেন। স্যার আমার এইটা দিয়ে একটা প্ল্যান হ্যাঁ, ব্ল্যাঙ্ক দিয়ে দেবো। এইটা ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে না স্যার, এটা তো বুঝাই দিলাম। ম্যাটেরিয়ালস তো রেকোয়ার্ড যেগুলো ওগুলো নিয়ে আসবেন, মানে আপনার ম্যাটেরিয়ালস আমি জানবো না, মানে এখানে দেখেন এই যে ম্যাটেরিয়ালস। সিএস আছে, সিএস থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, সিএস তো ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে। এই যে আচ্ছা, এটা দেখতেছি আমরা, এটা সেশনটা একটু ইয়ে করি, আমরা এটা কন্টিনিউ করি। দাঁড়ান, আপনাদের প্রশ্ন আমি একটু পরে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি এই সেশন প্ল্যান 2টা ওইখানে প্রেজেন্ট করবো? ডেমো, ওই যে ট্রেনার ডেমো করবো না, ওইখানে আমরা এইটা ডেমনস্ট্রেশন করবো, সেশন প্ল্যান 2, মনে থাকবে? আচ্ছা, ওইটার উপরে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবো। এখন আমরা ডেমনস্ট্রেশন করলাম, প্রেজেন্টেশন কি ওখানে দেখাতে হবে? হ্যাঁ, জানতাম না, আজকে মাত্র জানলাম। ওই যে ট্রেনার, ফাইনালে পাওয়ার পয়েন্টটা করবো। যে পাওয়ারপয়েন্ট স্লাইড শেয়ার ওইটা আপনাদেরকে বানাইতে হবে। ওটা বানাইতে সময় লাগে না, একটু আপনাদের নিজের ডিপার্টমেন্ট না। পারি না দেখেন না। আচ্ছা, তাহলে এইটা আমি ওখানে প্রেজেন্ট করতেছি, ক্লিয়ার? তাহলে এইটার সাথে আমি লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন করতেছি আর লিঙ্ক টু দ্য নেক্সট সেশন। নেক্সট কেন আমি পরপর 3টা সেশন দেবো? কারণ ওই ক্লাসটা যদি আমার হয় 14, ওই সেশনটা, এই সেশনটা আমার হচ্ছে কত তারিখ? 13 তারিখ কত? 15 হবে 15 তারিখ। আর পরটা হবে 16তে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 15 তারিখ, পরেরটা হচ্ছে 16 তারিখ, তাই না? কারণ 14, 15, 16 কি আপনি আলাদা আলাদা সেশন দেবেন? যে সেশন 2 করাইছেন আজকে, কালকে তো আপনি সেশন 5 করা যাবেন। যদি আপনি এভাবে না করেন তাহলে তো আপনি প্ল্যান করার কোনো প্রয়োজন ছিল না, যদি আপনি এভাবে করেন। হ্যাঁ, স্যার, এখানে একটা কথা। আমরা তো হচ্ছে সময় যদি বেশি হয়, একটা ইউনিট নিয়ে তার 2টা সেশন করব। তো সেক্ষেত্রে যদি পাশাপাশি হয়, তাহলে সেশন 1 আর সেশন 2 এর মধ্যে সেম এলিমেন্ট আমরা পাবো। এলিমেন্টস আনতে পারবেন, কিন্তু আপনি পারফরমেন্স ক্রাইটেরিয়া আলাদা হবে। ধরেন একটা এলিমেন্টসের পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 7টা, কারণ আপনার ওইটা একদিনে কভার করা কি সম্ভব? অনেক সময় নামতে পারে, কারণ আপনি এই কারণেই তো এটাকে দ্বিতীয় দিন দিচ্ছেন। এই এভিডেন্সটি আবার পাওয়ারপয়েন্ট এভিডেন্সটা না, শুধু এই সেশন প্ল্যান আমি এটা আপনাদের কমেন্ট দিয়ে দেবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, মানে আমি কী করতেছি, এটার সাথে একটা লিঙ্কেজ রাখতেছি, এই জন্য আমি দেখাবো। এটা সম্পর্কে ধারণা লাগবে। সমস্যা নেই। তাহলে এরপরে হচ্ছে সিবিএলএম, মানে আপনাকে একটা সিবিএলএম বানাইতে হবে, তাই না? এটা আমার এদিকে আছে। এই যে আপনি একজন ট্রেনার, তা আপনি আপনার ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্কে ডিটেলস আপনি বলতে পারবেন না, তো এইটাই হচ্ছে আপনার সিবিএলএম। তো সিবিএলএমের ফুল মিনিং কি? লার্নিং ম্যাটেরিয়ালস। এই সিবিএলএমটা বানাবেন। সিবিএলএমের 5টা মেজর পার্ট আপনারা জানেন, এটা একটু এক মিনিট শেষে দেখেন।
সিভিএলএমে আমার উনি কী করছে, এইটা হচ্ছে ওনার ইউনিট নিচ্ছে, ঠিক আছে, এই ইউনিট মনে রাখবেন, একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে একটা সিভিএলএম হয়, তাই না? তাহলে ওই ইউনিটের যে যা কিছু লাগবে একটা ছবি সে অ্যাট্রাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিচ্ছে। তারপরে কী করলো, ওভারভিউ অফ দ্য মডিউল, এটা আপনি আপনার সিভিএলএম থেকে পাবেন। তাহলে আপনার কমপ্লিশন মাস্ট বি এবল টু, এগুলো সে জানতে পারবে এই ইউনিটটা শেষ করার পরে। তারপরে সেশন পারফরমেন্স ক্রাইটেরিয়া, সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে আসছে দেখেন, এই যে 2.1, তারপরে 2.5, 4.1, 3. মানে সব এলিমেন্টসের পিসিগুলো এখানে নিয়ে আসছে, ঠিক আছে। এরপরে কী করছে, টেবিল অফ কন্টেন্ট, যে সিভিএলএমটার কোন পেজে কী আছে সূচিপত্র আমরা নিয়ে আসছি। এরপর আমরা কী করছি, ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন শিট, তাই না? আচ্ছা, তাহলে ইনফরমেশন শিটে আমরা কী করবো, মানে কী কী বিষয়গুলো ওখানে আছে এগুলো আমরা এখানে দিয়ে রাখছি। তাহলে এই যে পিপি প্রথমে দিচ্ছে, সে পিপি কী কী লাগবে এই ছবি সহ দিচ্ছে, আপনারা ছবি সহ দেওয়ার ট্রাই করবেন এগুলো। তারপরে যে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট কী কী লাগবে এগুলো সে এনে দিয়েছে। এরপর কী করছে, সেলফ চেক, এই এতক্ষণ থেকে সে আলোচনা করছে। এখন ট্রেনিংরা কী করবে, আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে প্রশ্ন থাকে না, যে প্রশ্নটার মাধ্যমে সে নিজেকে যাচাই করতে পারবে আমি আসলে এই ইউনিটটা নিজেকে কাভার করতে পারছি কিনা, ঠিক আছে। নেক্সট পেজে দেবেন, নতুন পেজে দিলে হবে। কী ব্যাপার এখনও জানা, একটা ছবি ঢোকার কারণে এখানে এটা আজকে যে আপনি করবেন এই যে সেলফ চেক। এখন সেলফ চেক আপনি দিয়ে দিয়েছেন, ট্রেনে নিজের মতো করে প্র্যাকটিস করছে, এখন তারা উত্তর মিলাবে কোথায়, আপনি এরপর একটা সেলফ চেক আনসার শিট দিয়ে দিলেন, ঠিক আছে। এটা সেলফ চেক আনসার শিট লিখে দেবেন। এরপরে হচ্ছে আপনি কী করবেন, জব শিট। এখন তারা যে কাজ করবে তার হাতে জব শিট দিতে হবে না? জব শিট মানে কি, এটা একটা ইনস্ট্রাকশন জবের জন্য, টু পারফর্ম এ জব, এটা সেট অফ ইনস্ট্রাকশন টু পারফর্ম এ জব। তাহলে জব নেম দিলেন, প্রসিডিউর দিলেন। এইখানকার প্রসিডিউরগুলো আপনারা এইভাবে না দিলে ভালো, আপনারা এগুলো যদি উইআর পিপি, হ্যাঁ আপনি এখানে পিপি একটা ছবি দিয়ে দিলেন, এইভাবে দেবেন হচ্ছে অ্যাসেসমেন্টের সময় অ্যাসেসর হিসাবে। কিন্তু এখন তো আপনি ট্রেনার, আপনি তো ট্রেনিং থেকে ওদেরকে প্র্যাকটিস করাবেন, তো তারা তো এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। কারণ আপনি এখানে যদি ওই পিপি পড়তেছে এরকম কিছু ছবি এনে দেন, ঠিক আছে, এটা হচ্ছে প্রসিডিউর। এইভাবে করে আপনি এইটা জব মানে প্রসিডিউরটা এখানে দেবেন। এরপরে স্পেসিফিকেশন শিট মানে কি, ওই জবটা সম্পন্ন করতে আমার কী কী লাগবে, এটা আমি একটা স্পেসিফিকেশন দিয়ে দিলাম, এই জানার হ্যাঁ যা লাগবে তা, ঠিক আছে, এটা গেল। এরপরে দেখা যাচ্ছে পিআর ফিডব্যাক, আমরা 2 মিনিট করবো। পিআর ফিডব্যাক, পিআরকে ওই দিন আপনি যাকে সামনে রেখে আপনি ক্যান্ডিডেট হিসেবে, আপনি যখন অ্যাসেসমেন্টে যাবেন অ্যাসেসর হিসাবে, আপনার সামনে ক্যান্ডিডেট থাকবে, তো ওই দিন আপনার সামনে কে থাকবে ওকে রাখতে হবে, তো সে হচ্ছে আপনার পিআর। কারণ সে আপনাকে কিছু ফিডব্যাক দেবে, সেশন প্ল্যানটা আপনার কেমন ছিল, সুন্দর ছিল, খুবই ভালো ছিল, রফিকুল স্যার গেছে ওয়ান্ডারফুল ট্রেনার, তারপর এখানে ট্রেনিং ডেলিভারি কেমন ছিল তার, এগুলো আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা একটু করে নেবেন, করে নিলে হয়। আচ্ছা সে এগুলো ম্যানেজ করছে, ডেলিভারিটা সুন্দরভাবে গেছে। তারপর হচ্ছে ফিডব্যাক টু ট্রেনিং, না পিআর দেবে, আপনি সামনে বসেছিলেন না, আপনি দেবেন, ট্রেনিং দিবে, ট্রেনার সম্পর্কে, হ্যাঁ ট্রেনার সম্পর্কে। তারপরে এভিডেন্স গাইড, এগুলো সে কালেক্ট করছে, এগুলো এভাবেই থাকবে। আপনারা তো আপনাদের নামগুলো চেঞ্জ করে দেবেন, সুন্দর না, এটা অনেক সহজ, এগুলো দেবেন। এরপর হচ্ছে পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, মানে নিজেকে নিজে মূল্যায়ন করা, ঠিক আছে। কারণ কাজী রফিকুল স্যার হচ্ছে একজন ট্রেনার, তো সে নিজেই নিজেকে প্রশ্ন করতেছে যে আমি কীভাবে আমার সেশনটা ইন্ট্রোডাকশন করেছি, এটা কি ইনফরমেটিভ হয়েছিল। সে বললো হ্যাঁ, আই মেড মাই সেশন ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য টপিক রিলেটেড টু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সো দ্যাট আই ক্যান টেল দ্যাট মাই ইন্ট্রোডাকশন ওয়াজ ইনফরমেটিভ। ইয়েস, আমি যেটা সেশন প্ল্যান করছিলাম সেটি ইনফরমেটিভ ছিল। তো আপনাদের এখানে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এটা একটু দেখে নেবেন, আপনার নাম্বার চেঞ্জ করে দেবেন, তারিখটা বসাই দেবেন, ক্লিয়ার। এরপর হচ্ছে ট্রেনার পার্সোনাল প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট, এটা একটা প্ল্যানিং, এটা আমরা নামাজের পরে করবো। তাহলে এখন আমরা নামাজের জন্য বিরতি দেখি, হ্যাঁ এখন বলেন, আমার লাঞ্চ ব্রেক একসাথে কয়টার সময়